বিজেপি নেতা দিলীপ ঘোষের একটি ভিডিও এই মুহূর্তে বাজারে ভাইরাল, যাকে কেন্দ্র করে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। যে ভিডিওতে দিলীপ ঘোষকে অত্যন্ত ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাচ্ছে, অর্থাৎ যে ঘনিষ্ঠ মুহূর্ত একটা দাম্পত্য জীবনে থাকে, সেই দাম্পত্য জীবনের ঘনিষ্ঠ মুহূর্ত এখন বাজারে ভাইরাল। কিন্তু এই ভিডিওকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখানে করতে চাইব। প্রথম, যে ভিডিওটি এই মুহূর্তে বাজারে আলোচনা এবং সমালোচনা ঝড় তুলেছে, অর্থাৎ দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও, দাম্পত্য জীবনের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও, এই ভিডিওটা কারা করলো? আমাদের প্রথম প্রশ্ন যে এই ভিডিওটা কারা করলো, অর্থাৎ ঘটনাস্থল যেখানে, সেই ঘটনাস্থল হয় দিলীপ ঘোষের বাড়ি অথবা বাড়ির ভেতরে কোনো অফিস, এমনটাই দেখা যাচ্ছে, অথবা রিঙ্কুর বাড়ি অথবা বাড়ির ভেতরে কোনো অফিস, এমনটা মনে হচ্ছে। তাহলে তাদের অনুমতি ছাড়া এই ভিডিও কারা করলো, কিভাবে করলো? অর্থাৎ আপনার বাড়িতে ঢুকে অন্য কেউ একটা ভিডিও করছে এবং সেই সময়ের ভিডিও, অর্থাৎ আগে থেকে তারা জানতো বা অবগত ছিল যে এই সময় এই ঘটনা ঘটতে পারে, ঘটার সম্ভাবনা রয়েছে, বিগত দিনেও এই ধরনের ঘটনা ঘটেছে, তাই তারা গোটা বিষয়টা অবগত ছিল এবং সেই সময়টায় সেখানে ভিডিওটা করার জন্য যে ডিভাইসটা প্রয়োজন রেকর্ড করার জন্য, সেটা মোবাইল হোক বা ক্যামেরা হোক, সেটা সেখানে রাখা হলো। এখন আমাদের প্রথম প্রশ্ন যে তাদের অনুমতি ছাড়া সেখানে সেই ডিভাইস, ভিডিও করার যে ডিভাইস, সেই ডিভাইস পৌঁছালো কে? তাহলে কি এদের দুজনের মধ্যে যে কোনো একজনের সহমতে এই ভিডিওটা করা হয়েছিল? আমাদের দ্বিতীয় যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ভিডিওটা কবেকার, অর্থাৎ সাম্প্রতিক যে দিলীপ ঘোষের বিবাহ জীবন, সেই বিবাহ জীবনের পরের এই ভিডিও নাকি তার আগেকার ভিডিও? যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, বা যেটা অভিযোগ উঠে আসছে, যে এই ভিডিওটা নাকি তার বিবাহ জীবনের আগেকার ভিডিও, যদিও এর কোনো সত্যতা আমাদের কাছে নেই, এর সত্যতা এখনো পর্যন্ত আমরা যাচাই করিনি। কিন্তু তাই যদি হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা এতদিন কোথায় ছিল, কাদের কাছে ছিল, এবং এই ভিডিওটা এখন ছাড়ার কারণ কি? অর্থাৎ নির্বাচন এখনো 9 মাস বাকি, এই ভিডিওটা নির্বাচনে কোনো রকম প্রভাব ফেলবে কিনা আমাদের জানা নেই। মানে 9 মাস, এর এখনো দুর্গাপুজো রয়েছে, 25শে ডিসেম্বর রয়েছে, ক্রিসমাস রয়েছে, বড়দিন রয়েছে, এইরকম সময়গুলো এখনো বাকি রয়েছে, যে সময়গুলো মানুষ ছুটির মেজাজে থাকে, আনন্দের মেজাজে থাকে, উৎসবের মেজাজে থাকে, পুরনো রাজনৈতিক কচকচানি সমস্ত তারা ভুলে যায়। ঠিক এই সময় 9 মাস এখনো বাকি, এই সময় ভিডিওটা কেন ছাড়া হলো এবং এতদিন ভিডিওটা কোথায় ছিল এবং এই ভিডিওটা কারা ছাড়লো? এই ভিডিওটা কি তাহলে কোনো রকম ভাবে তৃণমূলকে ডিভিডেন্ড দেবে? মানে তৃণমূলের বিরুদ্ধে যে ধর্ষণদের সমর্থক সরকারের একটা তকমা লেগেছে বা একটা ছাপ পড়েছে, সেই তকমাকে কি কোথাও কাউন্টার করা যাবে দিলীপ ঘোষের এই ভিডিওটা দিয়ে? সেই কারণে তৃণমূলের তরফ থেকে এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। যদি তা না হয়, তাহলে বিজেপির কোনো নেতা কি, দিলীপ ঘোষের প্রতিযোগী নেতা কি এই ভিডিওটা ছড়ানোর ব্যবস্থা করেছে? যার অভিযোগ দিলীপ ঘোষের, স্বয়ং দিলীপ ঘোষের তরফ থেকে উঠে আসছে, বা সস্ত্রীক দিলীপ ঘোষের তরফ থেকেও উঠে আসছে, তাহলে কি মানে দিলীপ ঘোষকে রাজনীতি থেকে প্রতিযোগী হিসাবে সরিয়ে ফেলতে, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে ফেলতে কি বিজেপির কোনো নেতা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, নাকি তৃণমূলের তরফ থেকে এটা করা হচ্ছে যাতে বিজেপি নেতাদের মধ্যে অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব তৈরি করা যায়? অর্থাৎ আমাদের দ্বিতীয় প্রশ্ন, যে এই ঘটনাটা কবেকার ঘটনা, এতদিন এই ভিডিওটা কাদের কাছে ছিল, তারা এখন কেন প্রকাশ করলো, তাদের উদ্দেশ্যটা কি? আমাদের তৃতীয় যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কেন করলো? অর্থাৎ এই যে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও, যেটা একটা দাম্পত্য জীবনে একটা নারী পুরুষের মধ্যে দেখা যায়, এবং সেই ভিডিও যেটা অত্যন্ত গোপনীয় ভিডিও, মানে গোপনীয় মুহূর্ত, সেই গোপনীয় মুহূর্তকে ভিডিওর মাধ্যমে ক্যাপচার করা হলো কেন? কারণটা কি? উদ্দেশ্যটা কি? এবং মানে সেই ভিডিওটা এতদিন ধরে লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু এই ভিডিওটা কেন করা হয়েছিল? আমাদের চতুর্থ যেটা প্রশ্ন, যে এতে লাভবান কারা? অর্থাৎ এই ভিডিওটা রেকর্ড করে এবং এই ভিডিওটা প্রকাশ করে, প্রচার করে কারা লাভবান হবে? এদের মধ্যে লাভ রয়েছে, এর মধ্যে স্বার্থ লুকিয়ে রয়েছে। এই প্রশ্নটা কিন্তু আমাদের চতুর্থ প্রশ্ন। আমাদের পঞ্চম প্রশ্ন, যে এই ভিডিও বা এই ধরনের ভিডিও দেখিয়ে কি দিলীপ ঘোষকে বিবাহের জন্য বাধ্য করা হয়েছিল? এই প্রশ্নটা কোনো ব্যক্তিগত আক্রমণের জায়গা থেকে আমরা করছি না, কিন্তু সাম্প্রতিক রঞ্জিতা ঘোষ নামক একজন মহিলা, যিনি আরএসএস এর সমর্থক, তার মত অনুযায়ী তিনি নাকি আরএসএস এর প্রচারকদের পাঞ্জাবি বানিয়ে দেন,
দীর্ঘদিন ধরে দিলীপ ঘোষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। দিলীপ ঘোষ নাকি তাকে কখনো কখনো মা বলে সম্বোধন করতেন। তার বাড়িতে একাধিকবার দিলীপ ঘোষ গেছেন। তিনি একটি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন যে দিলীপ ঘোষ মানে তাকে সাংবাদিক প্রশ্ন করেছে যে দিলীপ ঘোষ ত্যাগী থেকে কি ভোগী হলেন। সেইখানে রঞ্জিতা ঘোষ তিনি বলেছেন যে দিলীপ ঘোষ ত্যাগী থেকে ভোগী হননি, দিলীপ ঘোষ ভোগী ছিলেন, ভোগী আছেন। কারণ তিনি তখন খেতে পেতেন না, তাই তিনি খেতেন না, অর্থাৎ তিনি খেতে পেতেন না বলে খেতেন না, এখন খেতে পাচ্ছেন তাই গলা অবধি খাচ্ছেন। এই উত্তরটা দিতে গিয়ে তিনি যে উদাহরণটা টেনেছেন যে আরএসএস বা স্বয়ংসেবক সংঘের যারা প্রচারক হন তারা অত্যন্ত সাধারণ জীবনযাপন করে থাকেন, তাদের জীবনযাপনের মান অত্যন্ত সাধারণ হয়। যেমন যদি আমরা সর্বোচ্চ নেতৃত্ব আরএসএস এর অর্থাৎ সরসংঘ চালক মোহন ভাগবতের দিকেও আমরা তাকাই, তার জীবনযাপনের মানও কিন্তু এখনো পর্যন্ত অত্যন্ত সাধারণ। সেইখান থেকে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বিজেপিতে আসার পরে রিবকের গেঞ্জি, রিবকের প্যান্ট, রিবকের হাফ প্যান্ট, রিবকের জুতো কিভাবে ব্যবহার করছেন, নিজের একটা বাংলো বাড়ি কিভাবে তৈরি করে ফেলেন, প্রসন্ন রায়ের বাড়িতে তার জমির দলিল পাওয়া গেছে, সেই জমি কোত্থেকে এলো, এই প্রশ্ন কিন্তু রঞ্জিতা দাস তিনি করেছেন। তিনি আরএসএস এর ঘনিষ্ঠ বা আরএসএস এর সমর্থক বলে পরিচিত। আমাদের ষষ্ঠ প্রশ্ন যে দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে বিজেপি করছেন, বিজেপি সাংবাদিক, বিজেপি বিটের রিপোর্টার যারা বিজেপি খবর যারা করে থাকে এরকম প্রচুর সাংবাদিকের সঙ্গে দিলীপ ঘোষের পরিচয় রয়েছে। সাংবাদিকতা করতে গেলে সমস্ত সাংবাদিক একটা সাংবাদিকই সমস্ত খবর করে এমনটা নয়। কিছু সাংবাদিক বিজেপির খবর করে, কিছু সাংবাদিক তৃণমূলের খবর করে, কিছু সাংবাদিক সিপিএম এর খবর করে, কিছু সাংবাদিক নবান্নের খবর করে, কিছু সাংবাদিক বিধানসভার খবর করে, কিছু সাংবাদিক কর্পোরেশনের খবর করে, কিছু সাংবাদিক দুর্ঘটনার খবর করে, কিছু সাংবাদিক স্পোর্টসের খবর করে, কিছু সাংবাদিক বিনোদনের খবর করে। তা এমনই বিজেপি বিটের যারা সাংবাদিক যারা বিজেপির খবর করে থাকে তারাও দিলীপ ঘোষকে একাধিকবার প্রশ্ন করেছে এই যে এই বিষয়টা সম্পর্কে তার বক্তব্য নেওয়ার জন্য, তার প্রতিক্রিয়া নেওয়ার জন্য, কিন্তু তাদের ফোন দিলীপ ঘোষ তোলেনি। এমনকি আমরাও দিলীপ ঘোষকে ফোন করেছিলাম, দিলীপ ঘোষ ফোন তোলেননি। কিন্তু একটা তৃণমূলের সংবাদ যারা করে থাকে যে সমস্ত সাংবাদিকরা, সোমনাথ বিশ্বাস যিনি দীর্ঘদিন বিশ্ব বাংলায় কর্মরত ছিলেন, এখন তিনি আছেন কিনা আমি জানি না, আমার খুব ভালো বন্ধু, আমরা একসঙ্গে কাজ করি। সোমনাথের ভূমিকা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, একজন সাংবাদিক হিসাবে প্রত্যেকেই চাইবে সেই সময় দিলীপ ঘোষের প্রতিক্রিয়া। কিন্তু দিলীপ ঘোষের জায়গা থেকে আমার প্রশ্ন রয়েছে যে এতজন সাংবাদিক যারা বিজেপির খবর করে তাদের একজনকেও দিলীপ ঘোষ এবং রিঙ্কু ঘোষ সস্ত্রীক দিলীপ ঘোষ তারা প্রতিক্রিয়া দিলেন না। কিন্তু তৃণমূলের এই সাংবাদিক সাংবাদিককে বিশ্ব বাংলার সাংবাদিক সোমনাথ বিশ্বাসকে তিনি প্রতিক্রিয়া দিলেন, সস্ত্রীক প্রতিক্রিয়া দিলেন। তারপরে আমরা দেখলাম তৃণমূলের আরেকজন সাংবাদিক, মানে তৃণমূলের খবর যারা করে থাকে তারা সব ধরনেরই খবর করে, বেশিরভাগ তৃণমূলের খবর করে, যেমন আমরা সব ধরনেরই খবর করি, কিন্তু বেশিরভাগ আমরা বিজেপির খবর করি, আমাদের সেই নির্দেশ অফিস থেকে দেওয়া হয়। দীপক ব্যাপারী, সেই দীপক ব্যাপারীকেও দেখা গেল যে দিলীপ ঘোষের হয়ে ব্যাটিং ধরছে, অর্থাৎ তৃণমূল ঘনিষ্ঠ বা তৃণমূলের বিটের যারা সাংবাদিক তারা দিলীপ ঘোষের হয়ে ব্যাট ধরছে কেন, যেখানে উল্টোটা হওয়া উচিত ছিল। তৃণমূলের সাংবাদিকরা দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূল নেতাদের প্রতিক্রিয়া নেবেন এবং বিজেপি বিটের সাংবাদিকরা দিলীপ ঘোষের হয়ে বিজেপি নেতা নেত্রীদের বা তৃণমূল নেতা নেত্রীদের প্রতিক্রিয়া নেবেন। আমাদের সপ্তম প্রশ্ন যে এতদিন বিজেপি কেন কোনো পদক্ষেপ নেয়নি, অর্থাৎ এই প্রথম নয় দিলীপ ঘোষ এই ধরনের ঘটনা হয়তো প্রথম, কিন্তু দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জগন্নাথ ধামে গেলেন প্রথম, তাকে যে কাণ্ডটা ঘটাতে দেখা গেল যেটা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল, যে দিলীপ ঘোষ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জগন্নাথ ধামে গেলেন, তারপরে সেখান থেকে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বসে এবং বিভিন্ন গণমাধ্যমে বসে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো সরাসরি অভিযোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরা আহত হয়েছেন, নিহত হয়েছেন, ঘর বাড়ি দোকানপাট ভাঙচুর হয়ে গেছে বিজেপি কর্মীদের। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রশংসা দিলেন, তিনি ক্লিন চিট দিলেন, এবং তারপরেও বিজেপির তরফ থেকে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না। অর্থাৎ তখনই যদি দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতো, তাকে বহিষ্কার করা হতো, তাহলে আজকের যে ভাবমূর্তিটা বিজেপির খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেই ভাবমূর্তিটা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম থাকতো এবং না হওয়ার জায়গাতেই থাকতো। আর মাত্র কয়েকদিন পর আরএসএস এর শতবর্ষ পূর্তি, অর্থাৎ
27শে সেপ্টেম্বর 2025-এ 100তম বর্ষ পূর্তি হবে আরএসএস এর। আর দিলীপ ঘোষের এই ঘটনা কি আরএসএস কে কলুষিত করছে না, কলঙ্কিত করছে না? বিজেপিকে তো কলঙ্কিত করছেই, কিন্তু তার থেকেও বেশি আরএসএস এর মতো সংগঠন, যে সংগঠন সারা জীবন মানুষের উপকারে লেগে এসছে, যে সংগঠন সারা জীবন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা যুদ্ধ, সেই সংগঠনকে কলুষিত করছে না দিলীপ ঘোষের মতো মানুষ এবং তাদের এই ঘটনা। একজন ব্যক্তির কিছু সময় বা কিছু সিদ্ধান্ত ভুল হতে পারে, কিন্তু তা বলে আমরা এটা বিশ্বাস করি না যে সেই ব্যক্তিটির সমস্ত সিদ্ধান্ত ভুল বা সারা জীবনটা তার ভুল। কারণ এই দিলীপ ঘোষ যখন 2016 সালে বিজেপির সভাপতি হয়ে এসেছিলেন, 2016 থেকে 21 পর্যন্ত তিনি যে কর্মসূচিগুলো নিয়েছেন, তিনি যে কাজগুলো করেছেন, তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, তার যে সময়কালটা, সেটা কিন্তু অনেকেই প্রশংসা করেন। সেই সময় তার সংগ্রামটাকেও কিন্তু অনেক সময় অনেকে প্রশংসা করে। কিন্তু তারপরে 2021 সালের যে নির্বাচনের ফলাফল, সেই নির্বাচনের ফলাফল এবং নির্বাচনের 2019-এর পরে 2019-এ বিজেপির যে সাফল্য, তারপরে দিলীপ ঘোষের মধ্যে একটু লোভ জন্মায়। রাজনীতিতে রাজনৈতিক লোভ, ক্ষমতা দখলের লোভ, অর্থনৈতিক লোভ, যেখানে দিলীপ ঘোষের আকাঙ্ক্ষা কার্যত এ পর্যন্ত পৌঁছে গেছিল যে তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন। সেখান থেকে 21-এর নির্বাচন তাকে কিছুটা আশাহত করেছে। তারপরে কেন্দ্রীয় বিজেপির দলে, রাজ্য বিজেপির দলে মুকুল রায়, বাবুল সুপ্রিয়, এদের উত্থান, তথাগত রায়ের আগমন, এটা দিলীপ ঘোষকে খানিকটা আশাহত করেছে। এরপর 2021-এর নির্বাচনী ফলাফল, যে ফলাফলের পরে খানিকটা আশাহত হলেন দিলীপ ঘোষ, এবং 2021-এর নির্বাচনের আগে মুকুল রায় থেকে শুরু করে অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, সজল ঘোষ, রুদ্রমণি ঘোষ, এদের আগমন, দলে বাবুল সুপ্রিয়, রাহুল সিনহা, মুকুল রায়ের আলাদা আলাদা লবি, এইগুলোর ফলে দিলীপ ঘোষের মধ্যে কিন্তু একটা হিংসার সঞ্চার হয়, একটা লোভের সঞ্চার হয়, ক্ষমতার লোভ, অর্থনৈতিক লোভ। এই লোভ থেকে যখন 2024-এর নির্বাচনের পরে ধীরে ধীরে দিলীপ ঘোষ বুঝতে পারে যে দলে তার গুরুত্ব এবং পথ কমছে, সেখান থেকেই কিন্তু দিলীপ ঘোষের এই আজকের যে কর্মকাণ্ড বা এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করা, জগন্নাথ ধামে যাওয়া, এই সিদ্ধান্তগুলো, অর্থাৎ তার একটা সময় 2016 থেকে 21 যেমন প্রশংসনীয়, 21-এর পর থেকে সাম্প্রতিক 2025 পর্যন্ত যে সিদ্ধান্তগুলো, সেটাও কিন্তু নিন্দনীয় বা সমালোচনার যোগ্য। এবং এই যে আমাদের পূর্বপুরুষরা বলতেন যে লোভ, মোহ, মায়া এগুলো থেকে দূরে থাকতে, কেন তারা বলতেন তার জলজান্ত উদাহরণ কিন্তু দিলীপ ঘোষ। এবং দিলীপ ঘোষের কুকথা আজকে প্রথম নয়, এর আগেও কিন্তু একাধিকবার দিলীপ ঘোষ এই ধরনের কুকথা বলেছে, যার খেসারত বিজেপি কর্মী সমর্থকদেরকে দিতে হয়েছে। অর্থাৎ তিনি যেমন একবার বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারমুডা পরলে ভালো হয়, যাতে তার পায়ে যে প্লাস্টারটা করা রয়েছে সেই প্লাস্টারটা নিয়ে কোনো সমস্যা না হয়, তিনি বারমুডা পরতে পারেন। তিনি বলেছিলেন যে আমরা বদলও চাই, বদলাও চাই। ফলে যে তৃণমূলের হাতে সিপিএম কর্মী সমর্থকরা মার খায়নি, 21-এর নির্বাচনের পরে বিজেপি কর্মী সমর্থকদেরকে নিহত আহত হতে হলো দিলীপ ঘোষের এই ধরনের বক্তব্যের জন্য, যে আমরা বদলও চাই আবার বদলাও চাই। এবং সাম্প্রতিক দিলীপ ঘোষ এই 21শে জুলাই তিনি যে মঞ্চ করে বক্তব্য রেখেছেন, সেখান থেকে সামাজিক মাধ্যমের যারা সাংবাদিক রয়েছেন, যারা বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতা করেন, তাদেরকে সারমেয়র সঙ্গে তুলনা করেছেন, কুকুরের সঙ্গে তুলনা করেছেন, বলেছেন যে বাড়ির সামনে সকালে যেরকম রুটি দিলে কিছু পোষ্যরা লেজ নাড়ায়, এই ইউটিউবাররা ঠিক তেমন। আর আজ এই সমাজ মাধ্যমের সাংবাদিকরাই দিলীপ ঘোষের যে সারমীয় আচরণ, সেই সারমীয় আচরণকে জনসমক্ষে নিয়ে আসছে, প্রচারের আলোয় নিয়ে আসছে। কার্যত দুই একটি গণমাধ্যম ছাড়া দিলীপ ঘোষের পাশে কোনো গণমাধ্যমকে দাঁড়াতে দেখা যাচ্ছে না। কিন্তু কারণটা কি? দিলীপ ঘোষের জায়গায় যদি শুভেন্দু অধিকারী বা অন্যান্য নেতারা থাকতেন, গণমাধ্যম কিন্তু তাদের পাশে দাঁড়াতো, কিন্তু দিলীপ ঘোষের পাশে দাঁড়াচ্ছে না। তার কারণ হচ্ছে দিলীপ ঘোষ অত্যন্ত ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক মানুষ। তিনি কারোর উপকার করেছেন বলে জানা যায় না, সেটা রাজনৈতিক মহলে হোক, সেটা সাংবাদিক মহলে হোক, সেটা সামাজিক মহলে হোক। তিনি বিজেপিতে ঢোকার আগে পর্যন্ত আরএসএস এর যতক্ষণ প্রচারক ছিলেন, তিনি সমাজসেবামূলক প্রচুর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু বিজেপিতে আসার পর থেকে, ক্ষমতা পাওয়ার পর থেকে, ক্ষমতায়ন হওয়ার পর থেকে কিন্তু তিনি অত্যন্ত ব্যক্তি স্বার্থের পরিচয় দিয়েছেন। তিনি কিন্তু সেইভাবে কারোর উপকারে লাগেননি, সেই জন্য কিন্তু তার ফল তিনি এখন পাচ্ছেন। গণমাধ্যমও তার পাশে দাঁড়াচ্ছে না। এবং আমাদের শেষ দুটি বিষয়ের মধ্যে প্রথমটি হলো যে এই ধরনের ঘটনা কি রাজনীতিকে এবং বাংলার সংস্কৃতিকে কলুষিত করছে না? বাংলার রাজনীতি এমনিতেই নিম্নমানের, কিন্তু এই ধরনের ঘটনা, এই ধরনের ভিডিও প্রকাশ করে প্রচার, অপপ্রচার, আলোচনা, সমালোচনা
খুব প্রশংসনীয় বানাচ্ছে কি পশ্চিমবঙ্গের রাজনীতিকে, নাকি পশ্চিমবঙ্গের রাজনীতির যে মান সেই মান প্রায় মৃতপ্রায়, এবং এই ধরনের ঘটনা কফিনে শেষ প্রেক্ষাপটার কাজ করবে? এবং শুধু রাজনীতি, পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে কি এই ধরনের ঘটনা কলুষিত করছে না? এই প্রশ্নটা আমাদের থাকছে। এবং শেষ যেটা আমরা বলতে চাইবো যে এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের প্রচার অপপ্রচার হওয়া উচিত না। নির্বাচন এখনো অনেকটা সময় বাকি, নির্বাচনের প্রাককালেও এটা হওয়া উচিত না। বছরের কোনো সময়, সেটা নির্বাচন থাক বা না থাক, এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়, কাঙ্ক্ষিত নয়। এবং এই ঘটনার পূর্ণ তদন্তর দাবি যেমন দিলীপ ঘোষ করেছেন, সস্ত্রীক দিলীপ ঘোষ করেছেন, তেমন আমরাও করছি যে এই ঘটনা, এই ভিডিও কারা রেকর্ড করলো, কোথায় রেকর্ড হলো, কোন উদ্দেশ্য নিয়ে রেকর্ড হলো, কেন এখন প্রচার করা হলো, কারা প্রচার করলো, এই সমস্ত বিষয়টা কিন্তু সামনে আসা উচিত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা। নমস্কার, আমি মৃত্যুঞ্জয় দাস, আপনারা দেখছিলেন বিতর্কিত নিউজ।